মেধা কি অত সহজ বিষয়? একটি পরীক্ষা কয়েকটা পরীক্ষা মিলেই মেধা মূল্যায়ন হয়? তাই যদি হতো তাহলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই পৃথিবীতে মহিমান্বিত হতো। পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করা হয় এটা ফলাফলের তালিকা দেওয়া হয়, সেই তালিকাতে বলা হয় মেধাক্রম। সুভাষ সিংহ রায়, আপনাকে একটু শুরু করতে চাই। যেটি বলছিলাম, আসলে স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়েছে এবং সেখানে আসলে 56% পর্যন্ত কোটা ছিল 2018 সাল পর্যন্ত। সেটি আসলে এখন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা বলতে চাইছেন যে মেধার ভিত্তিতে সরকারি চাকরি তারা করতে চান, কোটার ভিত্তিতে নয়। তার মানে আসলে এই আন্দোলন কতখানি যৌক্তিক, কিংবা এখনকার প্রেক্ষাপট অনুযায়ী আপনি কি বলতে চান? মানে আজকের এই আলোচনায় প্রথম আলোচনা না, অন্তত মেধা বনাম কোটা, মেধা এবং কোটা এই বিষয় নিয়ে অনেক টেলিভিশনে টক শো হয়েছে, অনেক লেখা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আরও হবে। তা আমি সোজা কথা একটু বলি যে 2018 সালের কথা আপনি উল্লেখ করেছেন, যে জনপ্রশাসনের যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করার বিধান রয়েছে। সেভাবেই হয়েছে। 33তম বিসিএস, 35তম বিসিএস, 36তম বিসিএস, এই তিনটি বিসিএসের যদি আমি পরিসংখ্যান তুলে ধরি তাহলে ব্যাপারটা বেশ স্পষ্ট হবে। 33তম বিসিএসে মেধায় নিয়োগ পেয়েছে 77.40%। 35তম বিসিএসে মেধায় নিয়োগ পেয়েছে 67.49%। 36তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 70.38%। এই যে সময়কাল তিনটে বললাম, এই তিনটের সময় তখন কোনো কোটা পদ্ধতি ছিল না। এখন মেধা এবং কোটার নানান বিশ্লেষণ চলছে। এক অদ্ভুত সময় যাচ্ছে। আমি জীবন দাসের মতো বলবো না যে যারা অন্ধ তারা বেশি চোখে দেখছে, তো কিন্তু আমরা তো এগুলো চোখের সামনে দেখছি। অমর্ত্য সেনের একটা বই আছে, ফার্স্ট বয়দের দেশে। দর্শকদের মধ্যে যারা এই বইটি পড়েছেন তারা দেখবেন তিনি বলেছেন যে ভারতের ইতিহাসে, সেই 47-এর পর থেকে ভারতের ইতিহাসে কিংবা তারও আগে যারা ভারতের ফার্স্ট বয়রা ছিল তারা কিন্তু ভারত নির্মাণে কোনো ভূমিকা রাখেনি। আর মেধাবীর সংজ্ঞাটা কি? আমাদের প্রায় একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে একটা পরীক্ষার ফলাফল যখন ঘোষণা করা হয় এটা ফলাফলের তালিকা দেওয়া হয়, সেই তালিকাতে বলা হয় মেধাক্রম। মেধা কি অত সহজ বিষয়? একটি পরীক্ষা কয়েকটা পরীক্ষা মিলেই মেধা মূল্যায়ন হয়? তাই যদি হতো তাহলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই পৃথিবীতে মহিমান্বিত হতো। ওটা হচ্ছে ওই নির্দিষ্ট কয়েকটি পরীক্ষার ফলাফল, বলা যায় ফলাফল ক্রম, মেধাক্রম নয়। এবং যারা পাবলিক সার্ভিস কমিশনে লিখিত দিয়েছেন তার আগে যোগ্যতা অর্জন করেছে প্রিলিমিনারিতে, সেখানে কি কোনো কোটা ছিল? প্রিলিমিনারিতে কোটা ছিল না, লিখিত পরীক্ষায় কোটা ছিল না। মৌখিক পরীক্ষার পর যখন সার্বিকভাবে ফলাফল ঘোষিত হয় তখন সংবিধান বলে দিয়েছে যে আপনাকে কি করতে হবে। 28 অনুচ্ছেদ, 29 অনুচ্ছেদ স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর যদি কোনো কারণে এটা হয়ে থাকে যে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা এই কারণেই বিরক্তির কারণ, তাহলে রাষ্ট্র এবং সমাজের জন্য এবং দেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধে গিয়েছিলেন তারা কেউ প্রাপ্তির আশায় যাননি। কিন্তু এবারে আসলে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের দাবির একটি লাইন যদি আমি আপনাকে একটু বলি, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা যে 4টি দাবি বলেছেন তার মাঝে এটি একটি দাবি। হ্যাঁ, সেটা তো সবাই পাঠ করেছেন এবং সবাই তো শুনছেন বিষয়টা। দুঃখিত। জি, তার মানে তারা নিজেরাও হয়তো চাইছেন যে দুর্নীতিমুক্ত কিংবা মেধাভিত্তিক আসলে এক ধরনের সরকারি চাকরিতে যারা আসছেন তারা। সেই প্রশ্ন তো আমার নিজের কাছেও করি। আজকে যে তরুণরা সমবেত হয়েছেন, সেই তরুণের সেই বয়সটা পার হয়ে কিন্তু আমি গিয়েছি। 59 বছর বয়সে এখন যখন তরুণরা সমবেত হয় দেখলে আমার পুরনো দিনের স্মৃতি আমার সামনে ভেসে ওঠে। কারণ এই মিছিলে আমি বড় হয়েছি, এই স্লোগানেই আমি কথা বলতে শিখেছি। কিন্তু আমি কি আমার ছাত্র জীবনে কম ভালো ছাত্র ছিলাম? আমি কি এখন দাবি করব যে আমিই মেধাবী?
আমার সাথে যারা একসাথে পড়াশুনো করেছে, যারা সমাজের বিভিন্ন স্তরে আছে এবং দেশে এবং দেশের বাইরে তারা অনেক উঁচু অবস্থানে আছে, তারা কি কম মেধাবী? আমি সোহরাব হাসান যখন স্কুলে পড়তাম, যিনি রোল নাম্বার 1 ছিল, সেই কি শুধু মেধাবী? মেধার ভিত্তিটা আসলে কি, না না, সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থেকে ভিত্তিতে যায়। প্রকাশিত এটা। আমি বললাম না, 71 সালে মুক্তিযুদ্ধের সময় যেই মানুষটি মুক্তিযুদ্ধে গিয়েছিল এবং যারা গিয়েছিলেন তারা হচ্ছে 85% উপরে কৃষকের সন্তান কিংবা শ্রমিকের সন্তান। তারা কিন্তু কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে যাননি। নিশ্চয়ই নয়। এবং যখন মুক্তিযুদ্ধে গিয়েছে, অধিকাংশ সময় যে দেখা গিয়েছে, যখন তিনি চলে গিয়েছেন তখন তার স্ত্রী পথে রয়েছে, তার জন্য সেই পান্তা ভাত কিংবা করকরে ভাত কিংবা ঠান্ডা ভাত কাঁচামরিচ দিয়ে কিংবা একটা পেঁয়াজ দিয়ে গামছা দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে এসে তার জন্য আসছে। এসে দেখে তার স্বামী চলে গিয়েছে, পরে খোঁজ পেয়ে দেখেছে মুক্তিযুদ্ধে গিয়েছে। সেই মানুষ যখন দেশ স্বাধীন হওয়ার পরে, যখন তার বয়স 22, 23, 24, 25, 26, তার তো সরকারি চাকরিতে যোগ দেবার অবস্থান ছিল না। তার তো অনেকে এসএসসিও পাশ করেননি। কিন্তু আপনি যে না না, বাস্তবতার কথা আমি বলছেন, শেষ করি। তার সন্তান যখন বড় হয়েছে, অনেক কষ্টে মানুষ করেছেন, এইচএসসি পাশ করে গ্রাজুয়েট হয়েছেন, মাস্টার ডিগ্রি করেছেন, তখন যে পরিবেশে তার সুযোগ সুবিধা কিংবা তার মূল্যায়ন হওয়ার কথা, সেই মূল্যায়ন তো সেও পায়নি। কেননা তখন তো ভয়ঙ্কর একটি সামরিক এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন চলছে। জি, এখন আমাদের এই কষ্টটা কেন যে তার নাতি নাতনিরা যদি কোনো রকম এই মেধার ভিত্তিতে পরীক্ষায় অবস্থান করে সমস্ত যোগ্যতাও অর্জন করে টপকিয়ে সে যদি তার একটা অবস্থান তৈরি হয় রাষ্ট্রের সংবিধানের অবস্থান নিয়ে, সাংবিধানিক ধারাবাহিকতায়, তখন আমাদের মধ্যে কষ্ট জায়গাটা তৈরি হচ্ছে কেন? এই প্রশ্নটি আমি আমি তো এই সোহরাব হাসান প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। রাখতে চাই।